ওয়েলকাম টু এজিএস একাডেমি। আমি আজিজ স্যার আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষা, যেটা 2026-এর মার্চ মাসে 1 তারিখ এবং 8 তারিখে হয়ে গেছে, তার যে এক্সপেক্টেড কাট অফ আছে সেটা নিয়ে। এবং এই এক্সপেক্টেড কাট অফ নিয়ে আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকবে না। আমার দীর্ঘ 12 বছরের বিভিন্ন কোয়েশ্চেন অ্যানালিসিস এবং আমরা যে কাট অফটা নির্ণয় করেছি সেটা বহু ক্ষেত্রে প্রায় 90% অনেক জায়গায় মিলে গেছে, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল হয়েছে। তো আমরা এই কাট অফটা বিস্তর অ্যানালিসিস করব কিভাবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা যে দেখলাম যে ওবিসিটাকে 17% থেকে 7% রিজার্ভেশনে নিয়েছে, এর ফলে কি কি পরিবর্তন ঘটতে পারে। তো এই নিয়ে আজকের এই বিস্তর আলোচনা থাকবে। চলুন শেষ পর্যন্ত দেখুন, তাহলে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আমরা আলোচনা করব যে কাট অফ মার্কস যেটা আমরা বলি, সেই কাট অফ মার্কস কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখব যে ওই পরীক্ষায় কতগুলো ভ্যাকেন্সি আছে বা কতটা শূন্যপদ রয়েছে। দ্বিতীয় বিষয় আমাদের দেখতে হবে যে পরীক্ষায় কী ধরনের কোশ্চেন এসেছে। আমরা ন্যাচারালি কোশ্চেনকে 3টে পার্টে ভাগ করি, যেটা হচ্ছে ইজি অ্যান্ড একটা মডারেট অ্যান্ড একটা স্ট্যান্ডার্ড বা টাফ লেভেলের। তো ইজি, মডারেট, স্ট্যান্ডার্ড বা টাফ লেভেলের কোশ্চেনের প্যাটার্ন দেখে আমরা কাট অফটা নির্ণয় করতে পারি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে ওই পরীক্ষায় কতগুলো ফর্ম ফিল আপ হয়েছিল এবং কতগুলো পরীক্ষার্থী এপিয়ার হয়েছিল সেই বিষয় নিয়ে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা কাট অফটা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নিই যে এই যে ওবিসির যে 17 থেকে 7% রিজার্ভেশনে নিয়ে আসা হয়েছে, এর ফলে আমাদের যে আসনের যে ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ সিটের যে ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনটা কীরকম চেঞ্জেস হবে, বা আমাদের যে ক্যাটাগরি আছে এসটি, এসসি, ওবিসি, আনরিজার্ভ, ইডাব্লিউএস, তাদের মধ্যে যে কাট অফের হেরফেরটা ওঠানামাটা হবে সেই নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। এবং সবশেষে রিটেন এক্সামের যে কাট অফ হতে পারে তার যে সম্ভাব্য পরিসর তা নিয়ে আমরা একটা সমগ্র ধারণা দিতে যাচ্ছি। ঠিক আছে, তো প্রথমেই দেখে নিন যে আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডিতে যে ভ্যাকেন্সিটা ছিল সেটা আমরা দেখে নিচ্ছি। টোটাল আমাদের গ্রুপ সিতে ভ্যাকেন্সি ছিল 2989টা, এবং গ্রুপ ডিতে ভ্যাকেন্সি ছিল 5489টি। ওভারঅল ভ্যাকেন্সি ছিল আমার 8478 বা সামথিং, সাড়ে আট হাজারের মতো। এর মধ্যে আমরা যদি আরও জেন্ডার ডিভিজিবিলিটির মধ্যে নিয়ে আসি, তাহলে মেল ফিমেল নিয়ে একটা ছিল এবং ফিমেল নিয়ে একটা ক্যাটাগরি ছিল। সেক্ষেত্রে আমরা গ্রুপ সিডির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মেল প্লাস ফিমেল নিয়ে প্রায় 4,500 মতো, এবং অনলি ফিমেল ছিল প্রায় 500-র মতো। গ্রুপ ডি যদি আমরা আলোচনা করি তাহলে দেখব প্রায় 4,500-এর মতো মেল প্লাস ফিমেল মিলে ছিল, এবং প্রায় 1,000 সামথিং ছিল অনলি ফিমেল। ওকে, তাহলে টোটাল আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা প্রায় 8,000, 8,500-এর মতো। এবার আমরা যে জোনটা পেয়েছিলাম, এই জোন ওয়াইজ আমাদের ওভারঅল 1, 2, 3, 4, 5, 5টা জোন আছে। সেখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ সাউথ এবং সাউথ ওয়েস্ট, ইস্টার্ন। ফলত ইস্টার্ন জোনে যে ভ্যাকেন্সিটা ছিল সেটা আমরা যদি দেখি তাহলে গ্রুপ সিতে ছিল টোটাল ওভারঅল, এখানে মেল ফিমেল আসছে না, এখানে টোটাল 717, এবং গ্রুপ ডির জন্য ছিল 995টা। এরকমভাবে নর্দানে ছিল 615, এবং গ্রুপ ডির জন্য ছিল 1607। এই জায়গাটা সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল নর্দার্ন জোনে গ্রুপ ডির। ওকে, নেক্সট আমরা যদি সাউথ ইস্টার্নের দিকে তাকাই তাহলে দেখবো আমরা গ্রুপ সিতে 443 এবং গ্রুপ ডিতে 534টা, ওভারঅল 977টা ছিল। সাউথার্ন জোনে আমরা যদি দেখি তাহলে গ্রুপ সির জন্য ছিল 491টি, এবং গ্রুপ ডির জন্য ছিল 680টি। ওয়েস্টার্ন জোনেও কিন্তু বেশ ভালো সিট ছিল গ্রুপ ডির জন্য, 1673টি সিট ছিল, এবং গ্রুপ সির জন্য ছিল 723। ওভারঅল তাহলে আমরা সিটের ডিস্ট্রিবিউশনে দেখতে পেলাম। আরেকটা জিনিস আমরা এখন সব থেকে বড় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই ক্যাটাগরি ডিভিশন, কারণ এখানে নিয়ে বহু প্রশ্ন, বহু কোর্ট কেস হয়ে গেছে। তাহলে আমরা যদি ক্যাটাগরি ভাগ করি তাহলে জেনারেল, এসসি, ওবিসি এ অ্যান্ড ওবিসি বি, এটা কিন্তু এখন আর নেই, এখন একটাই হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যখন নোটিফিকেশন ছিল তখন কিন্তু আমরা ওবিসি এ, ওবিসি বি এইভাবে ভ্যাকেন্সিটা ডিভিশন আমরা দেখেছিলাম। নেক্সট হচ্ছে এসসি এবং ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ ইডাব্লিউএস এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তো মেনলি যেটা আমরা দেখব, আজকের আলোচ্য বিষয় হবে গ্রুপ ডি। গ্রুপ সিটা অন্য একদিন আলোচনা করে দেবো। তবে গ্রুপ সির আলোচনাটা করার আগে গ্রুপ ডিটা যদি আমরা করে নিই তাহলে পুরোপুরি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গ্রুপ ডিটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমরা গ্রুপ ডির যে জেনারেল কাট অফটা আমরা ডিটেলস একটু জেনে নিই। তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে আমরা যখন বলবো তাহলে আমরা দেখব যে গ্রুপ ডিতে যে 5,489টি ছিল, তার মধ্যে আমাদের মেল ফিমেলের যে ক্যাটাগরি, সেখানে আমরা যদি দেখি তাহলে কি যেন, হ্যাঁ, জেনারেল ক্যাটাগরিতে যদি দেখি তাহলে, বা আনরিজার্ভ যেটা আমরা বলছি, সেক্ষেত্রে আমরা মেল ফিমেলের এই যে ক্যাটাগরিগুলো দেখতে পাবো। এখানে একটা দেখলেই বুঝতে পেরে যাবে, আমরা তো একটা অলরেডি আলোচনা করে দিলাম। তো যাই হোক, এটা নিয়ে আমরা বেশি আলোচনা করতে যাচ্ছি না। মেনলি যেটা আমরা দেখতে যাব যে এই যে আমাদের জোন ওয়াইজ,
সেই জোন ওয়াইজ দেখুন কতটা কি ভ্যাকেন্সি আছে। সেক্ষেত্রে সব থেকে বড় ভ্যাকেন্সি ছিল এই জোনটাতে, এবং সব থেকে মোটামুটি এই জোনগুলোতে ছিল। এরপরে মেন যেটা আমরা দেখতে যাচ্ছি ওবিসির কেসটাই, ঠিক আছে। এখন ওবিসি যে রিজার্ভেশনে আমরা যদি দেখতে পাই, তাহলে এখানে দেখবো যে এই যে ওবিসি এ আর বি, এই যে ওবিসি এ আর বি আছে, এই দুটো জায়গা মিলে আমার টোটাল ছিল 550 এবং 550 এবং 385, ঠিক আছে। সেক্ষেত্রে মেল ছিল এই জায়গাটা এবং ফিমেল ছিল এই পার্টটা, অর্থাৎ 418, 291, 132 আর 94, এই জায়গাটা আমরা কিন্তু আজকের আমাদের মেন আলোচ্য বিষয় হবে, ঠিক আছে। তো যদি আমরা দেখি যে ওবিসির যে ব্রেকডাউনটা হয়েছে সেটা কিভাবে, তাহলে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি তাহলে কিন্তু পরিষ্কার আমাদের আইডিয়া হয়ে যাবে যে আমার গ্রুপ ডির জন্যে, গ্রুপ ডিতে আমার টোটাল ভ্যাকেন্সি ছিল 5489টি। এটা আমি একটু স্লোলি ডিসকাশন করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এর মধ্যে জেনারেল ছিল 2305টি, তার মধ্যে মেল ছিল 1739 এবং ফিমেল ছিল 566। এই মেল বলতে মেল ফিমেল মিলে ছিল কিন্তু, ঠিক আছে। এখন এই জায়গাটা আমরা যদি দেখি ওবিসির ক্ষেত্রে, ওবিসি এতে ছিল 550টা এবং বিতে ছিল 385টা, তার মধ্যে মেল ফিমেল এবং ফিমেল, এই জায়গাটা মেল ফিমেল এবং অনলি ফিমেল এই ক্যাটাগরি ছিল। এরপরে আমরা যে এসটিএসসি আছে, অর্থাৎ ওবিসি এ এবং বি, এই জায়গাটাকে ওভারঅল ওবিসি বলছে। এই জায়গাটা এখন কিন্তু আর ওবিসি এ বি নাই, এই পুরো পার্টটা ওবিসি হয়ে গেছে, এবং বাকি যে জায়গাগুলো আছে অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিএইচ, এগুলোর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এগুলো আনচেঞ্জ থাকছে, ঠিক আছে। এরপরে যদি আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলি দেখি তাহলে বুঝতে পারবো যে ইউনিফাইড 7% ওবিসি রিজার্ভেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে যদি আমরা ফেলে দিই তাহলে টোটাল কি দেখতে পাবো না, টোটাল আমার ওবিসি ভ্যাকেন্সি ছিল টোটাল ওবিসি ভ্যাকেন্সি ছিল আমার 5489টি। এর মধ্যে আমরা বর্তমানে আর 17% তো নেই, বর্তমানে 7%। তাহলে আমরা যদি বর্তমানে 7%টা মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাবে ওভারঅল এই সিটটি আমার কিন্তু এখন থাকা উচিত 384-85 মতো সিট, ঠিক আছে। এর মধ্যে যদি আমরা মেলকে অ্যাপ্লাই করি এবং ফিমেলকে অ্যাপ্লাই করি তাহলে মেল ফিমেলের যে ওবিসির যে টোটাল সিটটা আসবে, সেই ক্ষেত্রে মেল ওবিসি সিট আসবে 289টি এবং ফিমেলের সিট আসবে 95। এই যে ক্যালকুলেশন, এটা কিন্তু অথেন্টিক ক্যালকুলেশন, এগুলো হচ্ছে ক্যালকুলেশন করার পদ্ধতি। এরপরে যেটা আসছে, এরপর আমরা যদি মনে করি যে তাহলে যে সিটগুলো আগে ডিভাইড করেছিল সেগুলোকে যদি আমরা রিলোকেট করি তাহলে সেই যে অ্যাক্সেস সিটটা পড়ছে, অর্থাৎ আমার যে টোটাল অ্যাক্সেস সিট আসছে, কোনটা অ্যাক্সেস সিট বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না তো? তাহলে দেখুন এই যে জায়গাটা আমার ছিল আগে, ঠিক আছে, এই ওবিসির যে 550 ওবিসি এ আর ওবিসি বি, ওই ওবিসি এ ওবিসি বি মিয়ে আগে আমার টোটাল সিট ছিল 935টি। টোটাল যখন আমরা ওবিসি 17% ধরেছিলাম তখন আমার ওবিসি সিট ছিল এ বি মিলিয়ে 935টি, কিন্তু এখন যেহেতু ওবিসি 7% অ্যালোকেট হয়েছে সেই ক্ষেত্রে আমার বর্তমান সিট হচ্ছে 384টি। তাহলে আমার 935টা সিট ছিল, কিন্তু সেখান থেকে বর্তমানে আমি 334টা সিটে ওবিসিকে দিতে পারবো। ফলত বাকি যে সিটগুলো অর্থাৎ 551টি সিট, এই 551টি সিট তিনটে ক্যাটাগরিতে বা দুটো ক্যাটাগরিতে বলতে পারি, আনরিজার্ভ অর্থাৎ জেনারেল এবং ইডাব্লিউএসে কিন্তু চলে যাবে, কনভার্ট হয়ে যাবে। তাহলে এদেরকে আমরা রিডিস্ট্রিবিউট করব দুটি ক্যাটাগরিতে, একটা হচ্ছে আনরিজার্ভ বা জেনারেল এবং ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরিতে, অর্থাৎ এই 551টি সিট আমার ডিস্ট্রিবিউট করতে হবে, কারণ আমার বর্তমানে 384টি সিটই রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে 551টি সিট যদি আমি ডিস্ট্রিবিউট করি তাহলে ইডাব্লিউএস এবং জেনারেলের মধ্যে যে সিটগুলো চলে যাবে সেখানে আমার যে টোটাল সিট ছিল সেখান থেকে বেড়ে কিন্তু 2750 হয়ে যাবে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি, এবং ইডাব্লিউএস বেড়ে হয়ে যাবে 652টি। আগে কত ছিল একবার একটু দেখে নিন, আগে ছিল আমার 2305 এবং ইডাব্লিউএস ছিল 547। তাহলে 2305 থেকে আমার বেড়ে হয়ে যাচ্ছে 2750 এবং 547 থেকে বেড়ে হয়ে যাচ্ছে 652। এইবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে মেল ফিমেল ক্যাটাগরিগুলো বেড়ে গেল, ফলত জেনারেলদের কাছে কিন্তু একটা জিনিস কি হলো যে যা সিট ছিল তার থেকে সিট সংখ্যা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। ফলত আরেকটা জিনিস কি না, ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু সিটটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। ফলত এখানে কি একটা ইম্প্যাক্ট পড়তে পারে বলুন তো? যখনই আমি দেখবো যে আমার সিট ইনক্রিজ হয়ে যাচ্ছে, সিট সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলত জেনারেলদের একটা সুবিধাই হচ্ছে কি না, কাট অফটা কিন্তু একটু হলেও কম হবে, কারণ সিট সংখ্যা বেড়ে গেল, ফলত আমার যে কম্পিটিশন সেটা কিছুটা পরিমাণ হলেও, কিছু পার্সেন্ট হলেও লেস হচ্ছে। ফলত আমার কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জেনারেল এবং ইডাব্লিউএসরা কিছুটা হলেও, কিছু পার্সেন্ট হলেও উপকৃত হবে।
এবার আপনাদেরকে বলি মেইন যে জায়গাটা যেটার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন সেটার গল্পে যদি আমরা আসি, তাহলে দেখব যে আমাদের যে টোটাল ভ্যাকেন্সি ছিল সেটা আমরা আলোচনা করলাম। পরীক্ষার যে প্রশ্নপত্রের মান ছিল সেগুলো যে খুব একটা টাফ বা মডারেট বলতে পারি, ওভারঅল মডারেট কোয়েশ্চেন ছিল এবং কিছু কিছু ইজি কোয়েশ্চেন ছিল যেগুলো বিভিন্ন পরীক্ষায় অলরেডি থেকেই থাকে। ফলত এই যে এক্সপেক্টেড কাট অফ আমরা আলোচনা করব, সেই এক্সপেক্টেড কাট অফের শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি, আর কোনো ধৈর্য ধরা যাচ্ছে না। এবার একটা জিনিস আপনাদেরকে বলি যে 2017 সালে যে লাস্ট এক্সাম হয়েছিল, সেই লাস্ট এক্সামের যে আমরা যদি জোন ওয়াইজ অফিসিয়াল কাট অফ দেখতে যাই, তাহলে কিন্তু কমিশন কিন্তু জোন ওয়াইজ কাট অফ পাবলিশ করেনি। ফলত জোন ওয়াইজ যদি এক্সপেক্টেড কাট অফ না ছিল সেই সময়, তাহলে এখনও থাকবে না জোন ওয়াইজ, সেটা একদম পরিষ্কার। আমরা ওভারঅল একটা দেখতে পাবো কাট অফ। সেক্ষেত্রে মেইন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রিটিন এক্সাম হয়েছিল, সেই রিটিন এক্সামে আমরা টোটাল 40 নম্বরের পরীক্ষা দিয়েছিলাম বা আপনারা দিয়েছিলেন, ঠিক আছে। তো এরপরে এই যে 40 নাম্বারের মধ্যে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি কত পেলে আপনার সেফ স্কোর হবে সেটা আমরা কিন্তু পরপর ফাইনালি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশন আমরা এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি, ক্যালকুলেশন করেছি, সেই সমস্ত পরীক্ষাতে প্লাস মাইনাস আমরা 2 ধরতে বলি, অর্থাৎ আমরা যে কাট অফটা বলবো সেটার থেকে প্লাস মাইনাস 2 ধরে নেবেন সব সময়, ঠিক আছে। সব সময় 2 ধরে নেবেন প্লাস মাইনাস, কারণ হচ্ছে কখনো 2 যোগ হতে পারে, কখনো 2 বিয়োগ হতে পারে, কারণ আমরা তো 100% বলতে পারি না। তো যাই হোক, আমরা যেটা ফাইনালি দিচ্ছি সেটা হচ্ছে 40-এর মধ্যে যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়, তাহলে তার যদি সেফ স্কোর বলি, তাহলে আমরা 34 প্লাস মাইনাস 2, অর্থাৎ 34 প্লাস মাইনাস 2 হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এক্ষেত্রে আর ওবিসি এ বি থাকবে না, ওভারঅল ওবিসি মিলে একটা হবে। সেই ওভারঅল ওবিসির যদি একটা মার্কস ধরি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ওবিসি কিন্তু প্লাস মাইনাস 32, অর্থাৎ এখন কিন্তু ওবিসি জেনারেলের কাছাকাছি টক্কর দিচ্ছে, কারণ আমরা বিভিন্ন সেন্ট্রাল পরীক্ষার যে কাট অফগুলো দেখছি সেখানে কিন্তু ওবিসি প্রায় প্রায় আনরিজার্ভের কাছাকাছি চলে যাচ্ছে। ফলত ওবিসিকে এখন আর ছোটো ধরা যাবে না, বা ওবিসি এখন কম কাঁচা আছে সেরকম বলা যাবে না। নেক্সট আসছে আমরা এসসি ক্যাটাগরিতে আমরা যদি দেখি, তাহলে প্রায় 29 নম্বরের কাছাকাছি একটা সেফ স্কোর হতে পারে, এবং এসটির ক্ষেত্রে অনেকটাই কমে যাবে, সেটা হচ্ছে 26 প্লাস মাইনাস 2। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখব যে ইডাব্লিউএস ক্যাটাগরি, সেই ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু প্রায় এক্সপেক্টেড কাট অফ ধরা যায় 28 প্লাস মাইনাস 2। ফলত আমাদের যে মার্কসগুলো আমরা দেখতে পেলাম, আনরিজার্ভ ক্যাটাগরি 34-এর কাছাকাছি, ওবিসি ক্যাটাগরি 32-এর কাছাকাছি, এসসি ক্যাটাগরি 29-এর কাছাকাছি, এবং এসটি ক্যাটাগরি 26-এর কাছাকাছি, এবং ইডাব্লিউএস ক্যাটাগরি 28-এর কাছাকাছি যদি নাম্বার স্কোর হয়ে থাকছে আপনাদের র ম্যাটেরিয়ালস বা র নাম্বার, তাহলে আপনারা কিন্তু সেফ স্কোরে আছেন, ঠিক আছে। তো যাই হোক, এরপরে নির্ভরযোগ্য যে আপডেটগুলো আছে, কাট অফ আছে, সেগুলো যখন অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিবে, সেই রকম নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপনাদেরকে নিয়মিত জানিয়ে দেবো, এবং অবশ্যই এই কাট অফ সম্পর্কে আরও বিস্তরভাবে সেদিন আলোচনা করব। যদি আমাদের কাট অফের সঙ্গে খুব বেশি হেরফের না হয়, অবশ্যই হবে না, আপনারা বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, এবং কি বলবো যে পরিশ্রম এবং সঠিক নির্দেশনার সঙ্গেই তো সফলতা আসে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং বেশি টেনশন করবেন না। পরীক্ষা দিয়েছেন, ফল যা হয় উপরওয়ালা দেখবে। এই বলে আমি আজকের আলোচনা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনারা সমস্ত আপডেট আপনাদের কাছে সময় মতো নিতে পারেন, বা আমরা যেটা পৌঁছাতে পারি। ওকে।